আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আক্তার। শুরুতেই বেবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও 12 ইসরায়েলি নিহত। হরমুজ প্রণালী বন্ধের হুমকি তেহরানের। মুসাদ্দের 2 গুপ্তচর গ্রেফতার। ভোটে রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন, বললেন সিইসি। ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে সরকারের সাথে আলোচনা হয়নি, সব দলের থাকবে সমান সুযোগ। এবং ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। কোন দলের অসন্তোষ থাকলে প্রধান উপদেষ্টাকে জানাতে বললেন রেজওয়ানা হাসান। শুনছিলেন বেবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ। গত 12 মে চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে তা আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ঠিক করে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ শাসনামলে 15.5 বছরের গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে 2013 সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আশঙ্কা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক উত্তেজনা। ইরানের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও 12 ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। এদিকে ইরানের সঙ্গে চলমান পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। অন্যদিকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। বিস্তারিত আশিকুর রহমানের প্রতিবেদনে। শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান, ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম, হাইফা ও কিরিয়াত শহরে পড়তে থাকে একের পর এক মিসাইল। এমন অবস্থায় ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় 1,500 কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডের ছোড়া মিসাইলে বাত ইয়াম ও রেহেবত শহরে ধসে পড়ে কয়েকটি ভবন। ধ্বংস হয়ে যায় ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র। মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। এছাড়া খোঁজ মিলছে না 35 জনের। চলমান হামলার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানে হামলা চালাতে ইসরায়েলকে উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানও এসব হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে চলমান হামলায় সহায়তা করার ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলাগুলোর অংশীদার এবং তাদের এর দায়িত্ব নিতে হবে। এদিকে ইরানের সঙ্গে চলমান পাল্টা হামলার মাঝে ইসরায়েলে বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরের দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, দেশটির রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সচল করা হয়েছে। নতুন হামলা মোকাবেলায় এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী নানা পদক্ষেপ নিয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। ধ্বংসাত্মক এক যুদ্ধের কাছাকাছি মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান ও ইসরায়েল শুক্রবার আকস্মিক হামলায় ইরানের সেনাপ্রধান ও পরমাণু বিজ্ঞানী সহ গুরুত্বপূর্ণ কয়েকজনকে হত্যার পর নেতানিয়াহু সরকারের আরেকটি গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। ইসরায়েলি বাহিনীর এখন টার্গেট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর শীর্ষ কর্মকর্তার গোপন বার্তায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্টদের তেহরানে ঢুকে গুপ্তচর বৃত্তির প্রমাণও মিলেছে। আলবোর্জ প্রদেশ থেকে মুসাদের দুই সদস্যকে গ্রেফতার করেছে ইরান। শরীফুল ইসলামের প্রতিবেদন। গেল বছর জুলাইয়ে খোদ তেহরানে ঢুকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরানের গোয়েন্দা ব্যর্থতা প্রকাশ পায়। একই বছর অক্টোবরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল, যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার প্রতিশোধ নিতে অনেক আগে থেকেই মুখিয়ে ছিল দখলদার ইসরায়েল। অক্টোবরের পর থেকে ইরানের ভেতরে ঢুকে শুক্রবার ভোরের হামলার ছক আঁকে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের এজেন্টরা। যে হামলায় সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ডের প্রধান হুসাইন সালামির মতো শীর্ষ কর্মকর্তাদের হারিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের এই আকস্মিক হামলার পরিকল্পনা ও প্রতিহত করতে না পারা ইরানের সামরিক ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে ইরান। ইসরায়েলি গুপ্তচর হয়ে কাজ করা বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করেছে তারা। ফাঁস হয়ে গেছে নেতানিয়াহু সরকারের একটি গোপন পরিকল্পনা। এতে দেখা যায় তেল আবিবের প্রধান লক্ষ্য এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা। তবে গেল দুদিন ধরে ইরানের সামরিক বাহিনীর একের পর এক মিসাইল আক্রমণে নাজেহাল ইসরায়েল। বাংকারে লুকিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দুটি উপায়ে শেষ করতে চায় তেল আবিব। এক, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম বাদ দেবে, নইলে তাদের ধ্বংস করা হবে। দ্বিতীয়ত, ইরানের শীর্ষ নেতাদের শেষ করে ফেলা। তবে ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দিতে রাজি নন খামেনি। এ নিয়ে নিজের কোনো প্রাণভয় নেই বলেও দাবি করেন মুসলিম বিশ্বের লড়াকু এই নেতা। ইহুদিদের সঙ্গে কোনো আপোষ বা ক্ষমা নয়। ইসরায়েলের কোনো অপরাধ আমরা বরদাস্ত করি না। আমাদের সকল শহীদের রক্তের বদলা নিব। ইসরায়েলি সামরিক কৌশল তেহরানকে চাপে ফেললেও আরও বেশি আগ্রাসী পরমাণু পরিকল্পনা গ্রহণ করতে পারে ইরান, যা ইহুদিদের জন্য হতে পারে হিতে বিপরীত। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। কারো তাবেদারি নয়, নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বললেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি। এ লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কমিশন বদ্ধপরিকর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের সাথে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় কর্মকর্তাদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। সভা শেষে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে ইসি।
ভোটের মাঠে সবার সমান সুযোগ থাকবে বলে জানিয়ে সিইসি বলেন, অতীতের মতো প্রহসনের নির্বাচন আর পুনরাবৃত্তি হবে না। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। এ সময় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, সরকার বলা মাত্রই নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। জুনের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের চূড়ান্ত সময়সীমা ঠিক হলে ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা হালনাগাদ এটা জুনের মধ্যে শেষ হয়ে যাবে। শিডিউল কখন ঘোষণা করি, ভোটের মানে 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে, তখন তাদের তো ভোটার যোগ্য হইতে হবে, বুঝছেন না? ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30 থেকে আলোচনা শুরু হবে। গত 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি অধিবেশনে সংলাপ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে অনেক বিষয়ে ঐক্যমত্য হলেও কমিশনের মৌলিক প্রস্তাবে দ্বিমত ছিল রাজনৈতিক দলগুলো। সেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছাতে 2 মে থেকে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। 3টি বিষয়ে আলোচনার পরে ওই দিন বৈঠক মুলতবি করা হয়। মুলতবি বৈঠক শুরু হবে 17 জুন থেকে চলবে 19 জুন পর্যন্ত। এবারের সংলাপের সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, সংসদে নারীর প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে কোনো রাজনৈতিক দলের অসন্তোষ থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে ঈদের টানা 10 দিনের ছুটি শেষে অফিস করছেন অধিকাংশ উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। লন্ডনের এক বৈঠকে অনেকটাই কেটে গেছে ঢাকার কালো মেঘ। ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিতে স্বস্তি বিএনপিতে, তবে ওই বৈঠক নিয়ে অস্বস্তিতে এনসিপি, জামাত সহ অনেক রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দলগুলোর নেতারা। তাদের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানানোর পরামর্শ পরিবেশ উপদেষ্টার। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। এদিকে 10 দিন ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, এবার রাজনৈতিক কোরবানি না হয় পশু কোরবানি কমেছে। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। ঈদে যাতায়াত আর বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা। বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা হচ্ছে আর কি যে ঠিক ছিল। এখন গ্রামেও ঘরে ঘরে কি বলে ফ্রিজ, ঘরে ঘরে এসি, তো এর ফলে ওই এর প্যাটার্নটাও পরিবর্তন হয়ে গেছে এবং এটার ফলে কিছু কিছু জায়গায় বিদ্যুতের সমস্যা হয়েছে। ঈদের পর প্রথম কর্মদিবসে অনেকটা ঢিলে ঢালা ছিল অফিসের কার্যক্রম। 2 ঈদে লম্বা ছুটি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট সরকারি চাকরিজীবীরা। তবে অসন্তুষ্টি আছে বেতন ভাতা আর নতুন আইন নিয়ে, যা দূর করবার তাগিদ দিচ্ছেন তারা।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে টাকা ছিনতাইয়ের জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, যে কোনো সময় নির্বাচন হলে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ভারতকে অমানবিকভাবে পুশব্যাক না করার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক হলে তাদের সসম্মানে ফিরিয়ে নেওয়া হবে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব, কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। নিজ তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনন্দিন সেবা চালু করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তবে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। গুলিস্তানের নগর ভবনে গণ অবস্থান কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। অবহেলা, জনদুর্ভোগ সৃষ্টি এবং শপথ ভঙ্গের কারণে সরকারের দায়িত্বশীলদের ভবিষ্যতে আইনের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন ইশরাক হোসেন। যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগর ভবনের অচল অবস্থা দূর করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তিনি। মেয়র হিসেবে শপথ নেয়ার আগ পর্যন্ত টানা অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন ইশরাক। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসাবে এই উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়ায় প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। তবে ঢালাওভাবে এই সুবিধা সবাইকে দেওয়ার পক্ষে নন গভর্নর। ব্যাংক একীভূত করার বিষয়ে তিনি জানান, এটি চলমান প্রক্রিয়া। একীভূত ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন ডক্টর আহসান এইচ মনসুর। দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে, যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে, বাংলাদেশে সেভাবে হয় না, সেটা হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট। আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে, তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া। চলতি বছরের মার্চে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 4,20,334 কোটি টাকা, সবমোট ঋণের 24.13%। গত ডিসেম্বরের শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছিল 3,45,765 কোটি টাকায়, মোট ঋণের 20.20%। বাংলাদেশ ব্যাংক এসব তথ্যে জানিয়েছে, নতুন করে বিতরণ করা ঋণ যাতে খেলাপি না হয় সে বিষয়ে আরও কঠোর হবে কেন্দ্রীয় ব্যাংক। তবে তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল 17,41,992 কোটি টাকা। 2024 সালের ডিসেম্বরের শেষে যা ছিল 17,11,402 কোটি টাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বাদেশা কাটাবনের বায়তুল মামুর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল 11টায় কেরানীগঞ্জে দ্বিতীয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে বাদ জোহর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন 80 বছর বয়সী মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। গত 15 বছর একজন লড়াকু সৈনিক হিসাবে, জাতীয় নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন। তার এই ভূমিকার জন্য জাতি তাকে স্মরণ করবে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি।
গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। একটা শব্দ বাবা, কারো কাছে আশ্রয়, কারো কাছে আত্মবিশ্বাস, আবার কারো কাছে শুধুই এক অপূর্ণতা। এই শহরের আলো আধারের ভেতর পথের ধুলো বালুতেও বাস করে কিছু চোখ, যাদের কপালে নেই বাবা ডাকার সৌভাগ্য, নেই কোনো কাঁধে মাথা রাখার অধিকার। এই বাবা দিবসে আমরা খুঁজে নিয়েছি সেই সব শূন্য চোখের গল্প। এস.এম. আশরাফের রিপোর্ট। জীবনের ভাঙা গড়ার খেলায় কেউ কখনো চেনেই না বাবাকে। আমার কি খারাপ লাগে, যদি থাকতো তাহলে আমাকে কিনে দিত, অনেক আদর করতো, কিন্তু আমার ভাগ্যে নেই। নিজে মায়ের আম্মু করে ডাক দিত, আমার তো অনেক ভালো লাগতো। আর আমি বাবাতে যা চাইতাম তা পাইতাম, বাবাতে যেটা চাইতাম এটা হালাইতো না, দিত। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমার সোনামণি। বাবা মানে নিরাপত্তার ছায়া, বাবা মানে রাতের খাবার নিশ্চিত করার লড়াই। আর এই শিশুগুলো তারা লড়াই করে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখতে বাবা ছাড়াই। বাড়িতে থাকতাম, লেখাপড়া করতাম, এগুলো কি বাবা নাই মা কাজ করে মনে করতে আসে, কেউ তো বাধা দেয় না। পথে পড়ে থাকা এই শিশুরাও চায় ভালোবাসা, চায় একটা হাত যেটা বলবে ভয় পেও না, আমি আছি। সেই হাতটা যদি বাবার হয় তবে জীবনটা হয়তো এমন রুক্ষ হতো না। বাবা নেই, বাবা আছে, কোনো নেই, কত কিছু কিনা দেয়, আমরা কিনা খাইতে পারি না, তাই তো খারাপ লাগে। কত শত শত টুকাই মারি খায়, রাস্তাঘাটে ঘুমাইলে কত মানুষে কত কিছু কয়, কেউ কাছে চাইতে গেলে কেউ ধমক দেখা দেয়, কেউ চাপা মারে। বাবা দিবসে যখন সবাই স্মৃতির অ্যালবামে ফিরে যান, তখন এই শিশুরা কেবল খোঁজে একটা মুখ যার নাম তারা জানে না, শুধু অনুভব করে অসীম এক শূন্যতায়। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন শীর্ষক আলোচনায় তারা বলেন, নারী আসন 50 থেকে 100 করা গেলেও এখনই এর বেশি প্রয়োজন নেই। রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন জরুরি মন্তব্য করে আলোচকরা বলেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণের এই সময়ে সবকিছু পরিবর্তন সম্ভব না হলেও ঐকমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার করার তাগিদ দেন রাজনীতিকরা। রাজনৈতিক দলগুলো ন্যূনতম 10% মনোনয়ন নারীদের দেয়া উচিত বলেও মনে করেন তারা। এই সমস্ত সংস্কারের ভিতর দিয়ে এই মুহূর্তে নারীদের ক্ষেত্রে যেই ধরনের বিভিন্ন ধরনের নিপীড়ন এবং অপরাধমূলক কাজ চলছে সেগুলোকে নিরসন করা যাবে। আর দুই, এই যারা প্রতিনিধিত্ব করবেন তারা প্রকৃত অর্থে পিছিয়ে পড়া নারী গোষ্ঠীর, জনগোষ্ঠীর প্রকৃত প্রতিনিধি হিসেবে তারা সামনে আসবেন, এইটিই প্রত্যাশা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ায় পুলিশি বাধার মুখে পড়েন 17তম শিক্ষক নিবন্ধনধারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করা হয়। এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের ব্যানারে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া সনদধারীরা সচিবালয় মুখে পদযাত্রা শুরু করে। এ সময় সচিবালয়ের 5 নম্বর ফটকের কাছে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। এতে অন্তত 25 জন আহত হয়েছেন বলে দাবি তাদের। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামীকাল সকাল থেকে আবারও প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম।
আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আজকের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দিচ্ছি। আগামীকালও একইভাবে আমাদের প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে অবস্থান থাকবে এবং সেই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি পালন করা হবে। এবার খেলার খবর। মুশফিকুর রহিমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভালো করার লক্ষ্য বাংলাদেশের কোচ ফিল সিমসার। গল টেস্টের আগে সংবাদ মাধ্যমে তিনি এমনটাই জানান। তবে মিরাজের জ্বর নিয়ে একটু দুশ্চিন্তায় টাইগার শিবির। মঙ্গলবার থেকে গলে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরাগ আরমানের রিপোর্ট। শ্রীলঙ্কার সমুদ্র তীরবর্তী শহর গলে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ। 2 ম্যাচের সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিমরা। 2013 সালে এই গলেই ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। নতুনদের পাশাপাশি অভিজ্ঞতার উপরই বাজি ধরতে চান কোচ ফিল সিমন্স। মুশফিকের কাছে আলাদা কোনো প্রত্যাশা নেই। আমি চাই সে যেন খেলাটা উপভোগ করে। ওই ইনিংস যেমন আনন্দ নিয়ে সে খেলেছিল, এবারও সে সেটাই করবে। তাই চাই সব খেলোয়াড়ের কাছে আমার চাওয়া একই থাকবে। নাজমুল হোসেন শান্ত উদ্বোধন করতে নামবেন কিনা সে ব্যাপারে ধোঁয়াশায় রাখেন কোচ। প্রথম টেস্টের উইকেট ও কম্বিনেশন নিয়েও কিছু বলেননি তিনি। এখনো কম্বিনেশন কেমন হবে তা ঠিক করিনি। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাববো। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো, কাল আবারও দেখে তা বুঝতে পারবো। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সদ্য ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে তিনি অনুশীলনে যোগ দিতে পারেননি। হ্যাঁ, মিরাজের জ্বর, তবে গত কয়েকদিনের চেয়ে সকালে ভালো দেখছে ওকে। চিকিৎসা চলছে, আশা করি কাল সে অনুশীলনে আসতে পারবে। মিরাজের অনুপস্থিতিকেও পজিটিভ হিসেবে দেখছেন কোচ। তার মতে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ তৈরি হওয়া। তবে সেই সুযোগটা অন্যরা কাজে লাগাতে পারবেন কিনা সেটাই প্রশ্ন। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরো 12 ইসরায়েলি নিহত। হরমুজ প্রণালী বন্ধের হুমকি তেহরানের। মোসাদ্দের 2 গুপ্তচর গ্রেফতার। ভোটে রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন, বললেন সিইসি। ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে সরকারের সাথে আলোচনা হয়নি, সব দলের থাকবে সমান সুযোগ। এবং ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। কোন দলের অসন্তোষ থাকলে প্রধান উপদেষ্টাকে জানাতে বললেন রিজওয়ানা হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।